ইউক্রেন যুদ্ধ হোক বা ইরান যুদ্ধ, একটি জোটের কথা, একটি সামরিক জোটের কথা বারবার সামনে এসেছে, সেটা হচ্ছে ন্যাটো। কখনো এই ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব, কখনো আবার ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়া এই সমস্ত ইউরোপীয় দেশে। তাহলে ইরান যুদ্ধের পর ভারসাম্য হারাতে চলেছে ন্যাটো, তাদের অন্দরে ফাটল বড় হচ্ছে, তাদের দ্বন্দ্ব বেশি করে সামনে আসছে। তাহলে কি হতে চলেছে ন্যাটোর ভবিষ্যৎ, কোথায় বা থাকবে ন্যাটোর অবস্থান, আমরা জানাবো আজকের ভিডিওতে। তার আগে জানাবো কেন ন্যাটো তৈরি হয়েছিল, কখন তৈরি হয়েছিল, কিভাবে কাজ করে, সমস্ত ইতিহাস আজকের ভিডিওতে জানাবো। নমস্কার, আমি ইন্দ্রাণী, আপনারা দেখছেন বর্ডারলাইন ট্রুথ। ন্যাটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি রাজনৈতিক এবং সামরিক শক্তিশালী জোট, মূলত আমেরিকা এবং ইউরোপের দেশগুলো। কখন তৈরি করা হয়েছিল ন্যাটো? 1949 সালের 4 এপ্রিল আমেরিকার ওয়াশিংটনে 12টি দেশ একসঙ্গে আসে এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করে, জোটবদ্ধ হয়। কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ন্যাটো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন তারা অনেকটা শক্তিশালী হয়ে উঠেছিল, সারা বিশ্ব জুড়ে কমিউনিজমের বিস্তার ঘটছিল, কমিউনিজম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছিল। এই কমিউনিজমকে রুখতে 12টি দেশ একত্রিত হয়, জোটবদ্ধ হয়, জন্ম দেয় ন্যাটো। কি নীতি রয়েছে ন্যাটো? ন্যাটো নীতি হচ্ছে, ন্যাটো অন্তর্ভুক্ত কোনো দেশের ওপর যদি বাইরে থেকে কোনো শত্রু হামলা চালায়, অ্যাটাক করে, তাহলে সমস্ত দেশ মনে করবে যে তাদের উপর হামলা করা হয়েছে এবং তারা সমস্ত শক্তি দিয়ে সেই দেশকে নিরাপত্তা দেবে এবং সেই দেশের হয়ে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করবে। এবং মূলত যেটা বলা হয় যে আর্টিকেল 5, সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় যদি কোনো ন্যাটো অন্তর্ভুক্ত দেশের উপর কোনো থ্রেট আসে বাইরে থেকে, সেই বাইরের শত্রু যদি সেই সমস্ত দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে আর্টিকেল 5 কে ন্যাটোর তরফ থেকে ইমপ্লিমেন্ট করা হয়। এই আর্টিকেল 5 কে ইতিহাসে মাত্র একটাই বার, অর্থাৎ একটাই সময় ইমপ্লিমেন্ট করা হয়েছিল, যখন আমেরিকার উপর হামলা হয়েছিল, 9/11 অ্যাটাকের কথা সামনে এসেছিল সেই সময়। ন্যাটোর সদস্য সংখ্যা কত? ন্যাটো জোটের মধ্যে 32টি রাষ্ট্র রয়েছে, 30টি ইউরোপে এবং 2টি আমেরিকা এবং কানাডা। এছাড়া সম্প্রতি 2023 সালে ফিনল্যান্ড এবং 2024 সালে সুইডেন তাদের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান ভেঙে ন্যাটোতে যোগদান করে। কিভাবে কাজ করে ন্যাটো? দুভাবে। এক হচ্ছে রাজনৈতিকভাবে। ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো, অর্থাৎ ন্যাটোর মধ্যে যে সমস্ত দেশ রয়েছে, যে অন্তর্ভুক্ত যে দেশ রয়েছে, তারা নিজেদের মধ্যে বিভিন্নভাবে আলোচনা করে, সিদ্ধান্ত নেয় যে কিভাবে এই যুদ্ধকে এড়ানো যায়, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে তারা কূটনৈতিকভাবে আরো এগিয়ে যেতে পারে এবং একে অপরকে সাহায্য করতে পারে। 2 নম্বর হচ্ছে সামরিকভাবে। যদি কোনো কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় আর যদি কোনো ন্যাটো অন্তর্ভুক্ত দেশের উপর বাইরের কোনো শত্রুর আক্রমণ হয়, তাহলে সেই দেশ, অর্থাৎ ন্যাটো অন্তর্ভুক্ত দেশকে বাকি যে সমস্ত দেশ রয়েছে ইউরোপের, তারা সমস্ত রকম নিরাপত্তা দেবে এবং তার পাশে গিয়ে দাঁড়াবে এবং তাকে লড়তে সাহায্য করবে। বর্তমানে ন্যাটোর কি ভূমিকা রয়েছে? সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটোর যে অবস্থান সেটা নিয়ে, অর্থাৎ ন্যাটোর যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরে আমরা দেখলাম যে ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধের সময় আবারও ন্যাটোর প্রাসঙ্গিকতা এবং তার গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরান যুদ্ধের সময় থেকেই ন্যাটোর মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, একটা ফাটল বড় হচ্ছে, সেটা সর্বসমক্ষে আসতে শুরু হয়। কারণ ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো একে অপরকে তারা প্রশ্ন করতে শুরু করে, ন্যাটোর যে অভ্যন্তরীণ সংঘাত সেটা সামনে আসতে শুরু করে। কারণ আমেরিকা ন্যাটোকে বারবার হুমকি দেয়, হুঁশিয়ারি দেয় এবং ন্যাটো অন্তর্ভুক্ত যে ইউরোপের দেশ তারা আমেরিকা থেকে সরে আসতে শুরু করে। সেই থেকেই আবারও প্রশ্ন জাগে, তাহলে কি ন্যাটোর অভ্যন্তরে ফাটল বড় হচ্ছে? ইরানের উপর যখন আমেরিকা হামলা চালায়, তখন ন্যাটো অন্তর্ভুক্ত কয়েকটা দেশ আমেরিকাকে তারা প্রথমে সমর্থন জানিয়েছিল, তারপর তারা সাফ জানিয়ে দেয় যে এই যুদ্ধ ন্যাটোর নয়, তাই আমেরিকার সঙ্গে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না এবং ইরানকে হামলার জন্য ন্যাটো অন্তর্ভুক্ত যে সমস্ত ইউরোপের দেশ রয়েছে তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয় না আমেরিকাকে। তার জেরে ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড ক্ষুব্ধ হন, কিন্তু ন্যাটো তাদের অবস্থানে অনড় থাকে যে
এই যুদ্ধে তারা কোনো রকম ভাবে অস্ত্র দিয়ে আমেরিকাকে বা কোনো রকম কূটনৈতিক ভাবে আমেরিকার পাশে তারা দাঁড়াবে না, কারণ এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো আলোচনা ছাড়াই শুরু করেছেন। এরপর দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে তিনি মার্কিন সেনা প্রত্যাহার করে নেন। তিনি জানান যে যারা তার পাশে দাঁড়ায়নি, যে সমস্ত ন্যাটো অন্তর্ভুক্ত দেশ আমেরিকার পাশে ট্রাম্পের পাশে দাঁড়ায়নি, তিনি তাদের পাশে দাঁড়াবেন না এবং চরম হুঁশিয়ারি দেন ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিকে। ট্রাম্পের এই পদক্ষেপের পর জার্মানিও সেটাকে খুব ভালোভাবে নেয়নি। জার্মানিও ট্রাম্পের উপর চরম অসন্তোষ প্রকাশ করে। ইরান যুদ্ধ চলাকালীন ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলিকে অর্থাৎ ইউরোপের দেশগুলিকে ট্রাম্পের চরম প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি বারবার হুঁশিয়ারি দেন, কারণ স্পেন ট্রাম্পের সমালোচনা করেছিল। স্পেন বলেছিল যে যেভাবে যুদ্ধ শুরু করা হচ্ছে সেটা ঠিক নয়, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের রণকৌশলের উপর প্রশ্ন তুলে স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার কথা পর্যন্ত বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যে ফাটল সেটা বড় হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পাশে পায়নি ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোকে ইরান যুদ্ধের সময়। ইউক্রেন এবং ইরান যুদ্ধে কি প্রভাব পড়েছে ন্যাটো? ন্যাটো একদিকে ইউক্রেনের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তারা বহুদিন ধরে অর্থাৎ বহু বছর ধরে তারা ইউক্রেনকে, এই রাশিয়ার সাথে যে যুদ্ধ চলছে ইউক্রেনের, সেখানে ন্যাটো দেশগুলি তারা অস্ত্র সরবরাহ করেছে ইউক্রেনকে। কোথাও গিয়ে তাদের অস্ত্রের ভাড়াটা টান পড়ছে। অন্যদিকে আমেরিকা সেও তো ইরানের সাথে যুদ্ধ চালাচ্ছে। ইরানের সাথে যুদ্ধ চালিয়ে আমেরিকা হাঁপিয়ে গেছে আমরা সবাই জানি। তাই কোথাও না কোথাও আমেরিকার যে অস্ত্রের ভান্ডার সেখানেও তো টান পড়ছে। অন্যতম প্রভাব হচ্ছে রাশিয়া, তার একটা সুযোগ বৃদ্ধি হয়েছে। ইউক্রেন যুদ্ধ চলছে, যদি ন্যাটো দেশগুলির ওপর অস্ত্রের যে ভান্ডার সেটা শেষ হয়ে যায়, তাহলে আমেরিকা যেভাবে ইরানের ওপর যুদ্ধ চালাচ্ছে, আমেরিকার অস্ত্রের ভান্ডারও তো টান পড়ছে। এর ফলে চীন এবং রাশিয়ার কোথাও একটা প্রভাব বাড়ছে, তারা বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছে। তাহলে ন্যাটোর ভবিষ্যৎ? ন্যাটো তাদের চিরাচরিত অবস্থান থেকে সরে আসছে এবং বিশ্লেষকদের মতে তাদের উপর একটা প্রভাব পড়ছে এবং তিন ধারায় তারা বিভক্ত হতে পারে। একটা হচ্ছে ইউরোপীয় পথ। কোথাও আমেরিকার যে নির্ভরশীলতা সেটা কমাতে চাইছে না, তারা নিজের অর্থাৎ ইউরোপের দেশগুলো নিজেরা একত্রিত হচ্ছে, নিজেরা জোটবদ্ধ হচ্ছে, কারণ তারা আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের উপর যুদ্ধ শুরু করেন, কোনো আলোচনা ছাড়াই, কোনো সিদ্ধান্ত ছাড়াই, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই যেভাবে যুদ্ধ শুরু করেছিলেন, সেটা ন্যাটো কোনোভাবেই ভালোভাবে দেখেনি এবং তাই তারা আমেরিকার উপর যে নির্ভরশীল ছিল সেটা কমাতে চাইছে। এই দুই নম্বর হচ্ছে ইউরোপের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি করতে চাইছে, কারণ তাদের যে অস্ত্র মূলত আসতো সেটা হচ্ছে আমেরিকা থেকে। কিন্তু আমেরিকার যা হাবভাব, ডোনাল্ড ট্রাম্পের যা আচরণ, সেটাকে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না এবং কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসও করতে পারছেন না, আমেরিকাকে তারা বিশ্বাস করতে পারছেন না। তাই নিজেদের প্রতিরক্ষা খাতে যে সমস্ত দেশ রয়েছে, ন্যাটোর ইউরোপের যে সমস্ত দেশ রয়েছে, তারা নিজেদের প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে এবং অত্যাধুনিক অস্ত্র তারা ইউরোপের মধ্যেই তৈরি করছে এবং যদি সেটা প্রয়োজনে অন্য কোনো দেশ থেকে আনতে হয় তারা সেই ব্যবস্থাও করছে। যদি আমেরিকা এবং ইউরোপের দেশগুলির মধ্যে সংঘাত চলতে থাকে, তাহলে সামনেই অর্থাৎ জুলাইতে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি সামিট রয়েছে। সেখানে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো তারা মিলিত হবে, তারা বৈঠক করবে, আলোচনা করবে। তাহলে সেখানে কি আমরা আমেরিকাকে দেখতে পাবো না? যদি সেরকমই হয় তাহলে কিন্তু একটা বড় ভাঙন দেখা দিতে পারে ন্যাটো জোটের মধ্যে, বা কোনো বড় রিফর্ম উঠে আসতে পারে। আমেরিকাকে ছাড়া, আমেরিকার নির্ভরশীলতা যেহেতু তারা কমাচ্ছে, তাই কোনো বড় রিফর্ম উঠে আসতে পারে ন্যাটো জোটের ভিতর থেকে। তাহলে আমেরিকা কি করবে? আমেরিকার একটা যে বিশাল প্রভাব ছিল ন্যাটোর মধ্যে, সেটা হয়তো অনেকটাই কমে যাবে। যে অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল সেখান থেকে অনেকটাই সরে আসবে আমেরিকা। তাহলে মূলত এটা ইউরোপের যে সমস্ত দেশ রয়েছে তাদের মধ্যে একটা আঞ্চলিক জোট হিসেবেই গড়ে উঠতে পারে ন্যাটো। এটাই কিন্তু ন্যাটোর আপাতত ভবিষ্যৎ একটা দেখতে পাওয়া যাচ্ছে। ইরান যুদ্ধ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে সংঘাত বাড়িয়ে দিয়েছে। কিছু আসল সত্যি সামনে এসেছে। ইউরোপের দেশগুলো বুঝতে পেরেছে যে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে এবার আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল হলে চলবে না, তাদের নিজেদের মধ্যে জোট বাঁধতে হবে এবং একটি সামরিক জোট গড়ে তুলতে হবে। ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে কিছু আসল সত্য। আমেরিকা এবং ন্যাটোর মধ্যে যে ফাটল দ্বন্দ্ব সেটা আরো বেড়ে গেছে এবং ন্যাটো বুঝতে পেরেছে যে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে শুধুমাত্র আমেরিকার উপর নির্ভরশীল হলে চলবে না, তাদেরকে নিজেদের মধ্যে একত্রিত হতে হবে, জোটবদ্ধ হতে হবে এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে হবে। দেখা যাক এবার ন্যাটোর আগামী ভবিষ্যৎ কি হয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিও।